নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য ধন্যবাদ। আজকের গল্পটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ জানালাম। আর গল্পটা শুনে যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা আজকে শুনব, গল্পটার নাম হলো জয়ন্ত বসুর লেখা ডাক বাংলোর রহস্য। রোববার সকালে আড্ডাটা জমে উঠেছে। এ কথা সে কথার পর সুপ্রিয় হঠাৎ বলল, কদিনের জন্য বাইরে কোথাও ঘুরে আসলে কেমন হয়? শুনেই সুবীর আনন্দে লাফিয়ে উঠল। আমি বললাম, কোথায়? পুরী? না, কাছাকাছি কোথাও, গাড়িতে যাব। বনমালীকে বলবো ও একটা ভালো জায়গা দেখে নিয়ে যাবে। বনমালী হচ্ছে সুপ্রিয়দের বহুদিনের পুরনো ড্রাইভার। আমি, অজিত আর সুবীর তিনজনেই রাজি হয়ে গেলাম। সুপ্রিয় বলল, তাহলে পরশু ভোরেই আমরা স্টার্ট করব। ৬ নম্বর জাতীয় সড়ক ধরে ছুটে চলেছে আমাদের অ্যাম্বাসাডার। দলের সদস্য সংখ্যা আমরা 4 বন্ধু আর ড্রাইভার বনমালীকে নিয়ে 5। সকলেই আনন্দে আত্মহারা। সুপ্রিয় গান গাইছে, ওর সঙ্গে গলা মিলিয়ে আমরাও গাইছি। বেলা 8:30 পৌঁছলাম বারকোটে। ওখানে একটা ধাবায় টিফিন পর্ব সেরে আবার বেরিয়ে পড়লাম। ৬ নম্বর জাতীয় সড়ক ছেড়ে দিয়ে ডান দিকের একটা রাস্তা ধরল বনমালী। রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রায় 1.5 ঘন্টা যাওয়ার পর একটা ডাক বাংলোর সামনে এসে বনমালী গাড়ি থামালো। আমরা নেমে পড়লাম। ডাক বাংলোর গেটে ছোট একটা তালা ঝুলছে। ধারে কাছে কেউই দেখা যাচ্ছে না। আমরা চারপাশটা দেখতে লাগলাম। লনটা যত্নের অভাবে ঘাসের জঙ্গল হয়ে আছে। চারিদিকে ছড়িয়ে আছে ছেঁড়া কাপড়, প্লাস্টিক আর ভাঙা কাঁচের টুকরো। বাংলোটা পরিত্যক্ত বলেই মনে হচ্ছে, কিন্তু জায়গাটা বেশ নিরিবিলি। 3 দিকে পাহাড় আর বন জঙ্গল, সামনে ব্রাহ্মণী নদী, রেঙ্গালি ড্যামের জলধারা, তাকে ঘিরে কয়েকটা সবুজ পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। উন্মুক্ত নীল আকাশে ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে চলেছে। খণ্ড খণ্ড মেঘ ভেসে চলেছে। একদল পাখি ডাঙায় বসে রোদ্দুরে গা শুকোচ্ছে। দেখলে মনে হবে যেন পাখিদের মেলা বসেছে। অজিত তাড়াতাড়ি কয়েকটা ছবি তুলে নিল। সুবীর চিৎকার করে বলে উঠল, ফ্যান্টাস্টিক। বনমালী গাড়ির কাছে আছে। নদীর পাড়ে বসে আমরা গল্প করছি। এমন সময় বনমালী চেঁচিয়ে বলল, ছোটবাবু, চৌকিদার এসেছে। আমরা উঠে এলাম। চৌকিদারের বয়স বেশি নয়, 22 কি 23 হবে বড় জোর। কালো, রোগা, মাথার চুল কদম ছাট, ছোটখাটো চেহারা।
সাইকেলটা একপাশে রেখে আমাদের হাত জোড়ো করে নমস্কার জানালো। বলল, আমার নাম শঙ্কর মুন্ডা। আপনারা কোথা? ওর মুখের কথা শেষ হতে পারেনি, তার আগেই বনমালী বলল, আমরা সম্বলপুর থেকে আসছি, এখানে কয়েকদিন থাকব। বনমালীর কথায় শঙ্কর মুন্ডা ভুরু কুঁচকে আমাদের দিকে তাকালো। আমি বললাম, তোমাদের এই ডাক বাংলোটা দেখে মনে হচ্ছে কস্মিনকালেও এখানে কেউ আসে না। আগে অনেকে আসতেন বাবু, দিনের পর দিন থাকতেন, এখন অবশ্য বিশেষ কেউ আসেন না, যদিও আসেন সন্ধ্যের আগেই চলে যান। তালা খুলে সব ঝেড়ে মুছে পরিষ্কার করতে করতে শঙ্কর মুন্ডা বলল, আমি কিন্তু রাত্রিবেলায় থাকবো না, সন্ধ্যের আগেই গাঁয়ে ফিরে যাব। আমি একটু ভীতু প্রকৃতির, তাই জিজ্ঞেস করলাম, কেন? রাত্রিবেলা এখানে কোনো অলৌকিক ঘটনা টটনা ঘটে নাকি? আমার কথা শুনে সুবীর গলা চড়িয়ে বলল, ডোন্ট কেয়ার, ও না থাকে তাতে কি হয়েছে, আমরা তো আছি, ভয় কিসের? শঙ্কর রাত্রিবেলায় কেন থাকবে না তা আর জানা হলো না। বেলা হলো, আমরা নদীতে স্নান করতে গেলাম। সাঁতার কেটে দাপিয়ে স্নান করে ফিরে এলাম। ঘর থেকে পাউরুটি, ডিম সিদ্ধ, কলা আর মিষ্টি আনা হয়েছে। ওই দিন দুপুরের খাওয়া সেরে নিলাম। রাতের খাওয়ার ব্যবস্থা বনমালী করবে। শঙ্কর মুন্ডা দুটো মুরগি কিনে নিয়ে এলো ওদের গ্রাম থেকে। আমরা পাশের জঙ্গলের ভেতর ঢুকলাম। গাছের ছায়ায় ছায়ায় কথা বলতে বলতে এগিয়ে চললাম। গাছে গাছে পাখিরা গান গাইছে। বেশ কিছুটা যেতেই সুন্দর একটা ঝর্ণা দেখতে পেলাম। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে ওপর থেকে নিচে নেমে আসছে। আঁকাবাঁকা পথ দিয়ে উঠতে লাগলাম পাহাড়ের ওপরে। নদীর ঘাটে কয়েকটা নৌকো দাঁড়িয়েছিল। তার মধ্যে একটা নৌকো ভাড়া করে বেশ কিছুক্ষণ নৌবিহার করে ঘাটে ফিরলাম। অজিতের মধ্যে টেলিলেন্স লাগিয়ে তারই মধ্যে দূরের কয়েকটা ছবি তুলে নিল। ধীরে ধীরে দিনের আলো কমে আসছে। পশ্চিমে ঢলে পড়া সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে জঙ্গলের উপরে। অজিত তাড়াতাড়ি সূর্যাস্তের কতগুলো ছবি তুলল। সূর্য পুরোপুরি ডুবে যেতে আমরা ডাক বাংলোয় ফিরলাম। সন্ধ্যের আগেই শঙ্কর মুন্ডা তার গাঁয়ে চলে গেছে। ধীরে ধীরে গাঢ় অন্ধকারে ভরে গেল চারিদিক। দূরে ড্যামের ওপর সারি সারি হ্যালোজেন বাতিগুলো জ্বলে উঠল। রাত 9টার মধ্যেই রান্না হয়ে গেল। বনমালী একলাই সব করেছে। গরম গরম মুরগির মাংস আর ভাত খেয়ে আমরা শুয়ে পড়লাম। বনমালীর রান্নার হাত খুবই ভালো, ক্লান্ত লাগছিল, তাই শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লাম। রাত তখন কত জানি না। হঠাৎ ঘুমটা ভাঙতেই দেখি পাশে সুবীর নেই। ও আমার পাশেই ছিল, গেল কোথায়? হ্যারিকেনের অল্প আলোতে দেখি দরজাটা হাট করে খোলা। আমার ভয় লাগলো। তাড়াতাড়ি সুপ্রিয় আর অজিতকে ডাকলাম। বনমালী পাশের ছোট ঘরটাতে শুয়েছিল, অঘরে ঘুমোচ্ছিল। অনেক ডাকাডাকির পর ওর ঘুম ভাঙল। শুনে বনমালী অবাক। টর্চের আলো ফেলে ডাইনিং, কিচেন, সিঁড়ির ঘর, ছাদ তন্ন তন্ন করে খুঁজেও সুবীরের কোনো খোঁজ পাওয়া গেল না। লনে দাঁড়িয়ে চিৎকার করে ওকে ডাকতে লাগলাম। তিনজনের ব্যাকুল গলা পাহাড়ে পাহাড়ে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হতে লাগল। নিরুপায় হয়ে পাশের জঙ্গলে ঢুকলাম। অন্ধকার এতই গাঢ় যে টর্চের আলো বেশি দূর পর্যন্ত যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে অনেকটা ভেতরে চলে এলাম। রাত তখন থমথম করছে,
নিশাচর পাখিদের চিৎকার হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। আর বেশি দূর পর্যন্ত যাওয়ার সাহস হলো না। জঙ্গল থেকে বেরিয়ে নদীর ঘাটে টর্চের আলো ফেলে ভালোভাবে চারিদিক দেখতে লাগলাম। কারুর মুখে কোনো কথা নেই। ভয়ে আমাদের বুকের ভেতরটা হিম হয়ে গেছে। দরদর করে সবাই ঘামতে লাগলাম। জানি সাহসী বলে সুবীরের নাম আছে, শুধু সাহসী নয়, দুঃসাহসী। একবার তো আমার সঙ্গে মোগলাই পরোটা আর কষা মাংসের বাজি ধরে ও একটা ভুতুড়ে বাড়িতে সারা রাত কাটিয়েছিল। রাস্তার দুপাশে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। কিছুটা আসতেই হঠাৎ চোখ পড়ল মস্ত একটা তেঁতুল গাছের তলায় কে যেন মুখ থুবড়ে পড়ে আছে। রাতের অন্ধকারে টর্চের আলোয় চিনতে এতটুকু ভুল হলো না। তেঁতুল গাছের কাছে আসতেই একটা চাপা গোঙানির শব্দ বাতাসে মিশে গেল। সুবীর লুটিয়ে পড়ে আছে মাটির ওপর। ওকে তুলে নিয়ে আসা হলো। বনমালী জল এনে ওর চোখে মুখে জলের ঝাপটা দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে চোখ মেলল সুবীর। ওর জ্ঞান ফিরেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এর মধ্যে কখন ভোর হয়ে গেছে বুঝতেই পারিনি। ধীরে ধীরে সূর্য উঠতে লাগলো। শঙ্কর মুন্ডা এসে অবাক দৃষ্টিতে দেখছে সুবীরকে। গত রাতের ঘটনার কথা শুনে ওপরের দিকে তাকিয়ে করজোড়ে প্রণাম করে সে বলল, ভগবানের অনেক কৃপা যে বাবুকে জীবিত পেয়েছেন। কেন, এর আগে এরকম কিছু ঘটনা ঘটেছিল কি? উত্তেজিত হয়ে প্রশ্ন করলাম আমি। শঙ্কর মুন্ডা একটু সময় চুপ করে থেকে তারপর বলল, হয়েছিল বই কি। তখন নদীর ওপর বাঁধ দেওয়ার কাজ চলছিল। দূর দূরান্ত থেকে বড় বড় সব ঠিকাদাররা এসেছিল। মেন ক্যালেনের ঠিকাদার এই বাংলোতে থাকতো। তখন বাবা এই ডাক বাংলোতে কাজ করতেন। দিন রাত ক্যানেলের কাজ চলছে। ডাক বাংলোয় সব সময় তখন ভিড় থাকতো। যেখানে ক্যানেলের গেটগুলো বসানো হয়েছিল, হঠাৎ একদিন দেখা গেল সেখানে কংক্রিট ফেটে গিয়ে বড় বড় ফাটল ধরে তারপর ধসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঠিকাদার ফাটলগুলো মেরামত করতে লাগলো, কিন্তু ফাটল আর বন্ধ করা যাচ্ছে না। এ পাশের ফাটল মেরামত করতে গিয়ে দেখা গেল ও পাশে ফাটল ধসে যাচ্ছে। ইঞ্জিনিয়ার বাবুরা সব দেখে শুনে ঠিক বুঝতে পারছেন না ফাটল ধরার কারণটা কি। ক্যানেলের কাজ বন্ধ করে হঠাৎ ঠিকাদার কোথায় যেন চলে যায়। প্রায় 25 দিন পরে ঠিকাদার আবার ফিরে আসে, কিন্তু সঙ্গে সঙ্গে কাজ আর আরম্ভ করলো না। বড়দের মুখে শোনা কথা, অমাবস্যার রাতে ঠিকাদার নাকি ওখানে নরবলি দিয়ে মহাপুজো করেছিল। সে যাই হোক, কিছুদিন পর থেকে ঠিকাদার আবার নতুন করে কাজ আরম্ভ করলো। আগের মতো কাজ চলতে লাগলো। ফাটল মেরামত হলো, নতুন করে আর ফাটল ধরল না। এই সব ঘটনার 1 মাস পরের কথা। লোকের মুখে মুখে খবর পেয়ে অনেক দূরের কোনো এক গ্রামে এক বুড়ো ছুটে এলো। ঠিকাদারের কাছে গিয়ে বুড়ো অনুনয় করে বলল, বাবু, আমার ছেলেকে ফিরিয়ে দাও। ঠিকাদার বিস্মিত হয়ে বলল, তোর ছেলে এখানে কোথায়? ঠিকাদারের পা দুটো জড়িয়ে ধরে বুড়ো বলল, তোমার লোকেরা আমার ছেলেকে চুরি করে এনেছে। আমার সোনার টুকরো ছেলেকে ফিরিয়ে দাও। ঠিকাদার চড়া গলায় বলল, পাগল কোথাকার, এখানে তোর ছেলে কোথায়? তোর ছেলে অন্য কোথাও পালিয়ে গিয়ে থাকবে। আমি শুনেছি বাবু, তোমার লোকরা আমার সোনার টুকরো ছেলেকে চুরি করে। ওর মুখের কথা শেষ হতে পারেনি। ঠিকাদার রেগে গিয়ে বলল, এই কে আছিস? এই পাগল বুড়োটাকে মারতে মারতে এখান থেকে তাড়িয়ে দে, আর যেন এদিকে না আসে। বুড়ো কাঁদতে কাঁদতে বলল, বাবু, আমার ছেলেকে ফিরিয়ে দাও। বুড়োকে ধাক্কা মারতে মারতে ওখান থেকে তাড়িয়ে দিল। বুড়ো যেতে যেতে বলতে লাগলো, ঠিকাদার, তুই আমার ছেলেকে চুরি করেছিস, তোকে আমি ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। কিছুদিন পর বুড়োকে আবার দেখা গেল ডাক বাংলোর সামনে।
ও আর নিজের গ্রামে ফিরে যায়নি। এইভাবে ঘুরতে ঘুরতে ও পাগল হয়ে যায়। যাকেই দেখে তাকেই বলে, আমার ছেলেকে ফিরিয়ে দাও। গ্রামবাসীরা বলতে লাগলো, ঠিকাদার নিশ্চয়ই ওই বুড়োর ছেলেকে চুরি করে এনে বলি দিয়ে মহাপুজো করেছিল, তাই ছেলের শোকে বুড়ো পাগল হয়ে গেছে। কিছুদিন পর দেখা গেল বুড়োটা ওই তেঁতুল গাছের তলায় মরে পড়ে আছে। এই ঘটনার কয়েক মাস পরের কথা। একদিন সকালে দেখা গেল তেঁতুল গাছের তলায় ঠিকাদার মুখ থুবড়ে পড়ে আছে। ঠিকাদার মারা যায়। ডাকবাংলো অনেক দিন খালি পড়েছিল। একদিন দুপুরে এক ইঞ্জিনিয়ার বাবু এলেন। তিনি এখানে থেকেই কাজ দেখাশোনা করতে লাগলেন। তখন আমি রোজ সকালে ডাকবাংলোয় এসে বাবার সঙ্গে কাজ করতাম, আবার সন্ধ্যের আগেই গাঁয়ে ফিরে যেতাম। রোজকার মতো সেদিন সকালেও ডাকবাংলোয় এসেছিলাম। তেঁতুল গাছের তলায় ভিড় দেখে আমি সাইকেল থেকে নেমে দেখলাম ইঞ্জিনিয়ার বাবু উপুর হয়ে পড়ে আছেন। অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল ইঞ্জিনিয়ার বাবুকে। এরপর ওই বাবুর কি হয়েছিল জানি না। এরপর থেকে সকলে বলতে শুরু করলো ওই তেঁতুল গাছে বুড়োর আত্মা আছে। কেউ বলল রাত্রিবেলায় ওই তেঁতুল গাছের ডালে বুড়ো বসে থাকে। ওই সময় যে ওই গাছের তলা দিয়ে যাবে অমনি বুড়ো তার রক্ত চুষে খাবে। আবার কেউ বলল সন্ধ্যের পর নাকি ওই তেঁতুল গাছের তলায় বুড়ো বসে থাকে। কাজ দিয়ে কেউ গেলে অমনি বুড়ো ভূতটা তার ঘাড় মটকে দেয়। এমন অনেক কথা রটে গেল চতুর্দিকে। সন্ধ্যের পর আর কেউ এদিকে আসে না। 8 মাস পার হয়ে গেছে, এর মধ্যে আর কোনো অঘটন ঘটেনি। সেদিন রাত্রিবেলায় ডাক বাংলোতে অফিসার বাবুদের পার্টি হচ্ছিল। পার্টির শেষে কাজটা ছেড়ে বাবা যখন বাড়ি ফিরছিল তখন ওই শয়তান বুড়োটা বাবার ঘাড় মটকে দেয়। খবর পেয়েই আমরা ছুটে গেলাম তেঁতুল গাছের তলায়। গিয়ে দেখি বাবা মুখ থুবড়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে বাবাকে তুলে নিয়ে গেলাম গাঁয়ে। বাবা মারা গেল। খবরটা ছড়িয়ে পড়ল সারা এলাকায়। শোকে দুঃখে আমরা তখন ভেঙে পড়লাম। বাবার মৃত্যুর পর বিশেষ কেউ আর ডাক বাংলোতে আসতেন না। যদিও কেউ আসতেন, সন্ধ্যের আগেই বাংলো ছেড়ে চলে যান। এ বাবুর ভাগ্যের অনেক তেজ আছে, তাই প্রাণে বেঁচে এসেছেন। আজ পর্যন্ত কেউ ফিরে আসতে পারেনি প্রাণ নিয়ে। সব শুনে সুপ্রিয় বলল, আর 1 মিনিটও এখানে নয়। সঙ্গে সঙ্গে মালপত্র গুছিয়ে গাড়িতে তুলে আমরা রওনা দিলাম। কারুর মুখে কথা নেই। সুবীর আচ্ছন্ন অবস্থায় গাড়ির খোলা জানালা দিয়ে এক দৃষ্টে বাইরের দিকে তাকিয়ে আছে। আমাদের সৌভাগ্য যে ঠিক সময়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বলেই আজ সুবীরকে মৃত্যুর মুখ থেকে আমরা বাঁচাতে পেরেছি। এই ঘটনার পেছনে কোনো অদৃশ্য শক্তির হাত? এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত খুঁজে পাইনি। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে যতক্ষণ না নতুন গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।